হ্যাঁ, একটু সবাই ভিডিও অন করেন প্লিজ। আমি পরীক্ষাতে চলে যাব। স্মল একটা পরীক্ষা, সবাই হাতের কাছে খাতা নেন, কলম নেন। স্মল একটা এক্সাম হবে, ভেরি স্মল, 15-20 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। আপনারা একটু বলেন সবাই হাতে খাতা কলম নিছেন কিনা, আমার কম্পিউটার ক্যালকুলেটর নিছেন কিনা। খাতা কলম ক্যালকুলেটর হাতের কাছে নিয়ে নেন সবাই। এবং সবাইকে দেখতে চাই, সবার ভিডিও ক্লোজ। একজনকে দেখতে পাচ্ছি, এস এম মাহবুব সাহেবকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু আনমিউট করলে আমি দেখতে চাই আপনাদেরকে। পরীক্ষা দিবেন তো, সো দ্যাট একটু মাইনরিটি পরীক্ষা দিবেন। যদি অন্য কোনো প্রবলেম না থাকে তাহলে আমি খুশি হব যদি আপনারা ভিডিওটা অন করবেন। তো শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? শুনতে পাচ্ছি না কাউকেও। হ্যালো 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 স্যার। বলেন তো। হ্যালো। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, শুনতে পাচ্ছি স্যার আপনাকে। জি, থ্যাংক ইউ। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। অলরাইট। আপনাদের সবার হাতের কাছে কি কলম, খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়েছেন আপনারা? জি স্যার, নিয়েছি স্যার। হ্যাঁ, আমরা বলেছিলাম যে গত ক্লাসে যে আমরা চ্যাপ্টার 2 অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং, এটার উপর একটা ছোট্ট একটা পরীক্ষা নিব। জাস্ট সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, টেস্ট ইউর কনসেপ্ট। এটা পারেন না পারেন লজ্জার কিছু নাই, এটা আমাদের যে পার্ট অফ প্রিপারেশন বলতে পারেন। বিকজ আমি জোর দিতে চাই এই চ্যাপ্টার অবজারভেশন কস্টিং মার্জিনাল কস্টিং যদি আপনারা ভালো মতো মাথায় ঢুকে যায়, এটার প্রফিটের বিষয় কিভাবে হয়, ইনভেন্টরি ভ্যালুয়েশন কিভাবে হয়, তারপরে এইগুলো যদি আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদেরকে আটকাবার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। সো এটা আপনাদের প্রিপারেশনটা কতটুকু হচ্ছে আপনারা নিজেরাই সেলফ এক্সপ্লেন করবেন। আমি একটু পরে একটা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দিব এবং ওইটা 15-18 মিনিটস ধরেন সময় থাকবে, আপনারা সলভ করবেন। দেন আমরা শর্টলি আনসার করে ওটাকে আমরা ক্লোজ করব। সো আমি কি কোয়েশ্চেনটা দিয়ে দেবো? এখন 5টা 6 মিনিট অলরেডি। শুড আই গিভ দ্য কোয়েশ্চেন? আর ইউ অল রেডি? জি স্যার। আপনাদের সবার সামনে খাতা কলম ক্যালকুলেটর আছে? জি স্যার। কেউ রেসপন্স করছে না আমাকে। জি স্যার, আছে স্যার। আমি একজন স্যার দুজন আছে। থেকে রেসপন্স পাচ্ছি, একটু সবার থেকে শুনতে চাচ্ছি। স্টার্ট করে দিলে স্যার তো। অনেকেই স্যার অফিসে আছে তো। অনেকে অফিসে আছে। জি স্যার। অফিসে আছে বাট দে আর অনলাইন, তো ক্লাসের ভিতরে আছে দেখতে পাচ্ছি। জি স্যার, রেডি স্যার। এই জন্য রেসপন্স একটু কম আছে স্যার। রেসপন্স কম করলেও আমাকে জাস্ট একটু ইয়েস নো বলতে তো কোনো হ্যাঁ হ্যাঁ অসুবিধা স্যার, নেই। অবশ্যই। জি স্যার। ইয়েস নো বলতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর কানে যদি হেডফোন লাগিয়ে রাখেন তাতেও অনেক সুবিধা আছে। আমি তো মনে করি যারা এখন ইন করছেন অলরেডি 26 জন দেখতে পাচ্ছি, নট ব্যাড। আমার ক্লাসে 38 জন 40 জনের মতো থাকে, এখন 26 জন এসে গেছে। বাট আমি মনে হয় যে যেহেতু আর সময় না নিয়ে আমি মনে হয় স্ক্রিনে আপনাদের কোয়েশ্চেনটা দিই, আপনারা জাস্ট শর্টলি একটা আনসার করেন, তারপর উই উইল গো ফর ফার্দার আর কি। সো ওকে স্যার। স্যার, ক্যামেরা কি অন রাখবো নাকি স্যার? ক্যামেরা অন রাখতে পারেন, আমার অসুবিধা নেই, আপনাদের ইচ্ছা। আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম অন রাখার জন্য, তো বেশি ম্যাক্সিমাম তো অন করছে না। বাট আমি খুশি হইতাম অন রাখে, কারণ আপনাদের সঙ্গে আমি ইন্টারেক্ট করতে পারি, আপনাদের অবস্থা বুঝতে পারি। তো সেই বিষয়টা আর কি। আমি শেয়ার কিভাবে করি একটু দেখি। শেয়ার শেয়ার হলে আমাকে বলবেন যে শেয়ার হয়েছে। কেমন?
আসছে? আপনি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি বলি যে আপনাকে 6টা কোশ্চেন আছে। টেস্ট ইয়ার কনসেপ্ট, সেলফ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, 1 2 3 4 5 6। স্ক্রিনে বোধহয় সবগুলো একসঙ্গে আসবে না, আমি পার্টলি পার্টলি দিই আপনাদেরকে। ফর এক্সাম্পল ধরেন এখান থেকে প্রথমে 3টা হয়ে যাক, তারপরে 3টা করবেন আর কি। আমি মনে হয় যে 3 মিনিট করে একটাতে সময় দিলাম, 6টা কোয়েশ্চেন 18 মিনিট সময়। তো এখন 5টা 9 বা 10 ধরি, আপনারা ইউ ক্যান স্টার্ট 18 মিনিটসের মধ্যে এটা শেষ করবেন। সো আপনারা অ্যান্সার করেন আর আমরা এটা শুরু করি। তো কোশ্চেন, পরীক্ষা শুরু হয়ে গেছে। ওকে, পরীক্ষা শুরু হয়ে গেছে। জি স্যার। হুম, আপনারা কোশ্চেন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। পড়তে পারছেন তো না সবাই? জি স্পষ্ট। ফাইন, জি স্যার করতে পারছি। ওকে স্টার্ট। খুব দ্রুত আনসার করেন, প্রথম 3টা করে ফেলেন আগে, দেন টেস্ট ইয়ার কনসেপ্ট, পরে 3টা একটু পরের দিকে নামিয়ে দেবো, বা একটা হয়ে গেলে 1 নম্বরটা হয়ে গেলে বলিয়েন আমাকে যে 1 নম্বরটা হয়ে গেছে, তাহলে আমি বাকি সবগুলো দিয়ে দেবো একসঙ্গে। পাঁচটা 10-এ পরীক্ষা শুরু হয়েছে আমাদের, তাহলে 5টা 18 28 20 28, 5টা 28-এ শেষ করবো। ভিডিও অন করে দেন, আমি দেখি আপনাদেরকে কে কি করেন না করেন। প্লিজ ভিডিও অন করে দেন। সবগুলাই কুইজ টাইপ কোয়েশ্চেন, কোনো কিছু বড় কিছু লেখার নাই। এবিসিডি এবিসিডি, হয় এ অথবা বি, অথবা কোনো কোনো কোয়েশ্চেনের 2টা 3টা আনসারও হতে পারে, বাট এখানে বিশদ কিছু লেখার নাই, কুইজ টাইপ কোয়েশ্চেন। সালাম আলাইকুম, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। বাসায় চলে আসতে তখন আমি 6:30 পরে তোমার কল দেবো। স্যার স্ক্রিনে একটা স্ক্রিনে একটা উইন্ডো আসছে স্যার। স্যার একটু উপরে উপরে 3 নম্বরটা ফুল দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে স্যার। ফোরটা দেখা লাগবে স্যার। আপনার প্রথম 3টা হয়ে গেছে স্যার। মাশাআল্লাহ। ওয়ান কি সবার হয়ে গেছে কিনা বলেন?
জি স্যার হয়েছে। সবাই বলেন একটু, একজন দুজনের হইতে পারে, সবার নাও হইতে পারে। ওয়ানটা যদি হয়ে যায় তাহলে আমি পুরোটাই নিচের দিকে নামাই দেবো আর কি। আচ্ছা থেকে 4 পর্যন্ত করেন দেখি আপনারা, তারপরে আমি আঁকাবো। আরো 5 মিনিট দিলাম। আমি বলে দিই, কোনো কোনো কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সারটা একাধিক হতে পারে অ্যান্সারটা। সো আপনারা প্রশ্ন বুঝে অ্যান্সারগুলো করবেন, প্রয়োজনে রিভিউ করেন। স্যার 4-এর পরে কি আর আছে স্যার? হ্যাঁ, 6টা আছে কোয়েশ্চেন, আর 2টা আছে। আপনার কি হয়ে গেছে নুরুজ্জামান? আমার 4 পর্যন্ত হয়েছে স্যার। আর 2টা মিনিট পরে আমি তুলে দেবো উপর দিকে সবার, হয়তো বা কেউ একটু পড়া আছে লম্বা। স্যার এটা জমা দেবো কিভাবে স্যার? জমা দিতে হবে না, হাতের কাছে রাখেন, সেলফ অ্যাসেসমেন্ট। আমি অ্যান্সারটা দেবো এখনই। ওকে স্যার আপনারা, আমি অ্যান্সার দেবো, আপনারা মিলাই নেবেন, একটু আলোচনা করব। কারো যদি কনসেপ্টে কোনো প্রবলেম থাকে সেটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তুলে দিচ্ছি। Full question. It's fluctuated, but production is constant. Maximum costing smooths out fluctuation perfectly. Smooths out fluctuation perfectly. False.
information from testing method may be used to decide the quality from this testing method. This is the levels. There is no under authorization. Opening inventories were started also. 8,500 হবে marginal costing. Assuming that the fixed overhead absorption is say 3 টাকা per liter, what would be the profit using absorption? মিস্টার JAPN জাপান জোয়ারদার নাকি এটা জোয়ার, আপনার একটু মিউট করেন আপনার ওখানে। মোহাম্মদ জাপান জোয়ার, জাপান না তপন জোয়ারদার নাকি জাপান জোয়ারদার, এটা কি নাম বুঝতে পারছি না। স্যার মিউট করেছি। জি তাহলে আওয়াজ কোথেকে আসতেছে? একটা আওয়াজ পাচ্ছি আমি, একটা হামিং এর আওয়াজ পাচ্ছি। The profit for the period.
আর 4 মিনিট সময় আছে আপনাদের হাতে। নুরুজ্জামানের শেষ মনে হচ্ছে। কানেক্ট করতে পারতেছিলাম না স্যার, টেকনিক্যাল প্রবলেম পাচ্ছিলাম। কে আপনি? স্যার রানা বলছিলাম স্যার, সোহেল রানা। সোহেল রানা, মেল পাইছেন? জি স্যার, মেল পাইছি স্যার, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম কানেক্ট করার জন্য। ওকে, পরীক্ষা চলতেছে কিন্তু আপনি পরীক্ষা কি অ্যাপেয়ার আছেন নাকি নাই? সো হাতে আছে 1 মিনিট। আমার মনে হয় আমাদের টাইম শেষ। আপনারা কি অবস্থা, সবাই কি অ্যান্সার করছেন? সবার অ্যান্সার শেষ নাকি বাকি আছে কারো? আর 1-2 মিনিট চান নাকি চান না? শেষ করছি স্যার। শেষ করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আরো 1 মিনিট, 1 মিনিট আর 1টা মিনিট কি নিব? 5:30 শুরু করবো, 5:30 করি। আরো 2 মিনিট হয়ে গেল, তাহলে আর 2 মিনিটের মধ্যে শেষ করবো। 2 মিনিট বাড়া দিলাম টাইম।
মাঝখানে কেউ একজন ঢুকছিলেন বোধহয় একটু পরের দিকে। সো প্রত্যেকে কি আনসার করেছেন? আমাকে একটু আনসার করেন আপনারা। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা চলে আসি, উত্তরে চলে আসি। প্রথম প্রশ্নটা পড়ছি, কি লেখা আছে যে মার্জিনাল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং আর ডিফারেন্ট টেকনিক্স for assessing profit in a period. If there are changes in inventory during a period, marginal costing and absorption costing give different results for profit obtained. Which of the following statements are true? If inventory levels increase, marginal costing will report the higher profit. If number 2, if inventory level decrease, marginal costing will report the lower profit. If inventory level decrease, marginal costing will report the higher profit. If the opening and closing inventory volumes are the same, marginal costing and absorption costing will give the same profit figure. আপনারা অ্যান্সার করছেন এ বি সি ডি, চারটা অ্যান্সার ছিল। এ তে ছিল অল অফ দ্য অ্যাবভ, বি তে ছিল 1 2 3 1 2 and 4, সি তে 1 and 4, ডি তে 3 and 4। সবাই নিশ্চয়ই অ্যান্সার করছেন, আমি অ্যান্সার দেখাচ্ছি আপনাদেরকে। অ্যান্সার ইজ ডি, self-assessment. Answer is D. Okay. If inventory level increases, then absorption costing reports the higher profit. If inventory levels do not move, then they will report the same profit figure. Answer is D. আপনারা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার না থাকলে আপনারা অবশ্যই রিভিউ করবেন এগুলো, কিন্তু ওকে শর্ট কোশ্চেন একদম 3 and 4. হ্যাঁ 3 and 4 রাইট। 3 and 4 মানে if inventory level decrease, marginal costing will report the higher profit. 4 হচ্ছে if the opening and closing inventory volumes are the same, marginal costing and absorption costing will give the same profit. আচ্ছা, নাম্বার 2 কোশ্চেন করেছিলাম, identify which of the following relate to either A or M. A মানে absorption costing, M মানে marginal costing। চারটা পয়েন্ট দিয়েছিলাম। ক্লোজিং ইনভেন্টরিজ আর ভ্যালুড এট মার্জিনাল প্রোডাকশন কস্ট। কোনটা এ তে, কোনটা এ হবে, কোনটা এম হবে? আপনারা নিচে পয়েন্ট করে রেখেছেন, আমি একটু পরে দেখাবো। বি তে ক্লোজিং ইনভেন্টরি ইজ ভ্যালুড এট ফুল প্রোডাকশন কস্ট। সি তে কস্ট অফ সেলস ইনক্লুড সাম ফিক্সড ওভারহেড ইনকার্ড ইন প্রিভিয়াস পিরিয়ড ইন ওপেনিং ইনভেন্টরিজ ভ্যালুস। আর ডি তে ছিল ফিক্সড কস্ট আর চার্জড ইন ফুল এগেইনস্ট প্রফিট ফর দ্য পিরিয়ড। এখন কোন স্টেটমেন্টটা অ্যাবজর্পশন কস্টিং এর সঙ্গে রিলেটেড আর কোনটা মার্জিনাল কস্টিং এর সঙ্গে রিলেটেড, অ্যান্সার দিয়ে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে কি আপনার এ or M। ক্লোজিং এ হচ্ছে গিয়া ক্লোজিং ইনভেন্টরি ইজ ভ্যালুড এট মার্জিনাল প্রোডাকশন কস্ট, এটা হচ্ছে গিয়া মার্জিনাল কস্টিং রিলেটেড। বি ক্লোজিং ইনভেন্টরি ইজ ভ্যালুড এট ফুল প্রোডাকশন কস্ট, এটা হচ্ছে গিয়া অ্যাবজর্পশন কস্টিং রিলেটেড। আপনাদের কি মিলতেছে কথাটা? এ হচ্ছে গিয়া এম, বি হচ্ছে গিয়া এ, সি হচ্ছে গিয়া এ, ডি হচ্ছে এম। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ভেরি গুড। তারপরে 3 নম্বর দিয়েছিলাম, which of the following are arguments in favor of marginal costing? A হচ্ছে কি it is simple to operate, B হচ্ছে কি there is no under or over absorption of overheads, C হচ্ছে কি fixed costs are the same regardless of activity levels, D হচ্ছে কি the information from this costing method may be used for decision making. Simple. এখানে which of the following are arguments, এসটা মনে হয় এখানে আছে, এখানে কিন্তু একাধিক। দেখেন আপনার অ্যান্সারটা কি, অ্যান্সার কিন্তু এ বি সি ডি সবগুলোই। সো এটা আবার পড়ছি, আপনারা দেখেন। which of the following are arguments in favor of the marginal costing? It is simple to operate, there is no under or over absorption overheads, fixed costs are the same regardless of activity levels, information from this costing method may be used for decision making. সবগুলোই কিন্তু all argument যায়। আসেন তারপরে, ওকে ফাইন। নাম্বার 4, when opening inventories were 8,500 liters and closing inventories were 6,750 liters, a firm had a profit of 62,100 using marginal costing. Assuming that the fixed overhead absorption rate was $3 per liter, what would be the profit using absorption costing? কি বের করছেন বলেন তো? Absorption cost.
4 নম্বরে কি বের করছেন? স্যার স্যার এ- প্রফিট তো একই হবে। না বলেন বলেন না ভুল করলে কোনো অসুবিধা নেই, আমরা তো ভুল করবোই, ভুল করার জন্য তো ক্লাস। স্যার ভুল করলে ভালো। অ্যাবজর্পশন কস্টিং যে মেথডে আমরা জানি যদি ইনভেন্টরি থাকে তাহলে সে মার্জিনাল কস্টিং মেথডের চেয়ে বেশি প্রফিট দিবে। সুতরাং ইনভেন্টরি ডিফারেন্সটাই এখানে মার্জিনাল কস্টিং এর সাথে যোগ করে দিলেই আমরা অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট পাবো। আমি ওইভাবে জিনিসটা চিন্তা করছি স্যার। অ্যান্সার কত? আনসার 82,350। দেখেন, ডিফারেন্স ইন প্রফিট 8,500 মাইনাস 6,750 ইন্টু 3 টাকা ওইটা রেটটা, তাহলে 5,250 টাকার থেকে ডিফারেন্স ইন প্রফিট। সিন্স ইনভেন্টরি লেভেলস রিডিউসড, এটা তো রিকনসিলেশন। হ্যাঁ আমরা আনসারটা ঠিক আছে স্যার, The রিকনসিলেশন করছি তো আমরা প্রথমে। স্যার আমারটাও ঠিক আছে। জি স্যার। স্যার রিকনসিলেশন করার পরে আনসারটা আসছে স্যার, আসছে? মানে রিকনসিলেশনটা আমরা যেভাবে করি ওইভাবে স্যার। হ্যাঁ রাইট। হ্যাঁ, Profit absorption reconciliation, costing বা profit. marginal costing। কে বলছেন জি, আপনি? কথা জি, কে বলছেন? exactly, নামটা sir. বলেন। কথা কে বলছেন? নামটা স্যার, বলেন। স্যার, রিয়াদ হোসেন, গুড। এটা রিয়াদ হচ্ছে স্যার। রিকনসিলিয়েশন, প্রফিট রিকনসিলিয়েশন। একটা প্রফিট দেওয়া থাকবে আর একটা প্রফিট জি, নিতে স্যার। হবে। তো প্রফিট দেওয়া থাকবে সাধারণত মার্জিনাল জি, কস্টিং এর প্রফিট আর দেওয়া থাকে, হচ্ছে ওটা থেকে অ্যাবজর্পশন কস্টিং প্রফিট। এক্স্যাক্টলি স্যার। এইটাই হচ্ছে কি, তাহলে 56,850 কি আপনারা পাচ্ছেন উত্তরটা? পাচ্ছেন? 56,858। হ্যাঁ, জি 850। স্যার পাইছি। তারপর একটা দেখেন নাম্বার 5, when sales fluctuate but production is constant, absorption costing smooths out fluctuations in profit. সেল যখন ফ্ল্যাকচুয়েট করে কিন্তু প্রোডাকশনটা কনস্ট্যান্ট থাকে, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে ফ্ল্যাকচুয়েশন অফ মানে স্মুথস আউট ফ্ল্যাকচুয়েশন ইন প্রফিট। প্রফিটটা কিন্তু এক সময় গিয়ে কিন্তু কোনো অসুবিধা হয় না আর কি, মিলে যায়। এটা কি ট্রু নাকি ফলস? When sales fluctuate but production constant. True, sir. প্রোডাকশন সেম থাকলে স্যার ফ্লাকচুয়েট করে না প্রফিট। করে না মানে স্মুথ করে ফেলে, প্রফিটটাকে স্মুথ থাকে, কোনো অসুবিধা নেই। তো এটা সে ট্রু, এটা কি ট্রু স্টেটমেন্ট, তাই না? এটা ফলস স্টেটমেন্ট না। অ্যাবজর্পশন কস্টিং ক্যারিজ ফিক্সড প্রোডাকশন ওভারহেডস ফরওয়ার্ড ইন ইনভেন্টরি ভ্যালুস টু বি ম্যাচড এগেইনস্ট সেলস অ্যাজ দে অ্যারাইজ। যখন সেল হয় তখন ওটা ম্যাচিং হয়ে ওটাকে অ্যাবজর্পশন কস্টে ফুললি ওটা চলে আসে, প্রফিটটা তখন স্মুথ হয়ে যায়। And number 6, XYZ and Company produces a single product. The budgeted fixed production overhead for the period are $5 lakh. The budgeted output for the period is 2,500 units. Opening stock at the start of the period consisting of 900 units and closing stock at the end of the period consisted of 300 units. If absorption costing principles are applied, the profit for the period compared to the marginal costing profit would be election answer. কার কি आंसर হইছে? 1,20,000 হায়ার না লোয়ার? 1,20,000 লোয়ার না হায়ার? হায়ার হায়ার। the profit period compared to marginal costing higher sir. হায়ার না? Anyone else? Compared to marginal costing. XYZ company produces a single product. The budgeted fixed production overhead for the period are $5 lakh. The budgeted output of the period 2,500 ইউনিট। $5 lakh 2,500 ইউনিট, তার মানে এক ইউনিটে কত টাকা? 2,000 টাকা। ওপেনিং স্টক 200 টাকা। 5,000 ভাগ 2,500। ওপেনিং 5 লাখ ভাগ 2,500 কত হয়? 200 স্যার। 200 স্যার। 2,500 না তো স্যার, 2,500। 2,500 আর 2,500 এর মধ্যে পার্থক্য কি? স্যার সরি স্যার। হ্যাঁ, ওপেনিং স্টকস at the start of the period consisted of 900 ছিল,
এখন 300 হয়েছে, ক্লোজিং স্টক 300 হয়েছে, তার মানে আমার ক্লোজিং স্টকটা কমে গেছে। ক্লোজিং স্টক যদি কমে যায় প্রফিটটা কি হবে? বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে না? তাহলে 200 ইন্টু 2500, ওই যে 200 ইন্টু কত, 600, এখানে একটু ভুল হয়েছে, 200 into 600 সেলস। এখানে একটা শূন্য বেশি হবে, 2000 হবে এটা। এনিওয়েজ, তাহলে 1,20,000, তাহলে লোয়ার হচ্ছে না, প্রফিটটা কি হবে? ইউনিটস ওপেনিং স্টক 900, ক্লোজিং স্টক 300, ডিক্রিজ 600 ইন্টু 5 লক্ষ ভাগ 2500 সমান 1,20,000। এখানে কি শূন্য একটা বেশি হয়ে গেছে নাকি? ও ঠিক আছে, তো 600 ইন্টু 200। তাহলে আমাদের কনসেপ্টটা কেমন ছিল বলেন দেখি আপনারা? কোন কনসেপ্ট কি আমাদের ক্লিয়ার ছিল? অ্যান্সার গুলো পাইছেন সবাই? ভালো না স্যার, কনসেপ্ট এখনো কিছু কাজ করতে হবে। হ্যাঁ, ভেরি ব্রিফ একটা জিনিস। আমি এখানে মোটামুটি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এটা অ্যান্সার করতে 10 মিনিট লাগার কথা না। পড়বেন, বুঝবেন। সুতরাং আমি এটা দেখেন, এই ছোট্ট একটা কোশ্চেন অ্যান্সারের মধ্যে আপনারা বুঝেন, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে কিন্তু আপনারা পরীক্ষা হলে গিয়ে কিন্তু অনেক কনফিউশনে পড়ে যাবেন, অনেক টাইম নষ্ট হবে আপনাদের। তো ছোটখাটো বিষয়, প্রফিট রিকনসিলিয়েশন, ইনভেন্টরি ভ্যালুয়েশন, কোনটা বাড়লে কোনটা কমে, কোনটা কমলে কোনটা বাড়ে, এগুলো আপনাদেরকে একদম পারফেক্টলি জানতে হবে। তাহলে পরীক্ষা হলে যখন বসবেন পাস অবশ্যই করবেন। আমি বারবার বলছি আপনাদেরকে, কনসেপ্ট হচ্ছে গিয়া 80% জোর দিবেন কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো কম্পিটিশনও দিবেন যে 20%। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কম্পিটিশন গুলো দেখলে একদম ইজি কম্পিটিশন, এগুলা কোনো কষ্টের বিষয় না। সুতরাং আমার মনে হয় যে তখন এগুলা পারবেন আপনারা। সো কনসেপ্টটা আপনারা দিবেন 80% জোর, আর কম্পিটিশনের কথা চিন্তা করতে হবে না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কম্পিটিশন আপনারা অবশ্যই পারবেন। ঠিক আছে? সো আমরা আজকে ক্লাসে চলে যাব। মাগরিবের আজান কি হয়ে গেছে নাকি? জি স্যার, হয়ে গেছে। আমরা তাহলে আমাদের একটা ব্রেক নিই 5-10 মিনিট। আমার তো অজু আছে, আমি অজু জাস্ট নামাজ পড়ে ফেলবো, অজু করে বসছি। তাহলে আমরা এরপরে আমরা চ্যাপ্টার 6 এ চলে যাব। আজকে থেকে নতুন চ্যাপ্টার ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। হ্যাঁ, তো আমরা নামাজের একটা ব্রেক নিচ্ছি 5-10 মিনিটের জন্য, 5-7 মিনিট যা লাগে আর কি। রিয়াদ ভাই আছেন? হ্যালো, রিয়াদ ভাই আছেন? হ্যালো, আজান হচ্ছে। নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই আমাকে কি শুনতে পান?
হ্যালো, আমি এসে গেছি। তো কি আছেন? হ্যালো জি হ্যালো। স্যার, কেমন আমি তো আছেন? এখন ব্যাংকে আছি তো স্যার, এই জন্য ও আমি কিছু দেব করতে সাহেব, পারতেছি। আমি স্যার আপনি কি অনেকগুলো পরীক্ষা সলিউশন করছি স্যার, আমার অনেকগুলো সলিউশন হয়েছে, কিন্তু স্যার আমি এখন শেয়ারিং করতে পারতেছি না স্যার, সবাই নামাজ পড়তেছে তো উপরে, হ্যাঁ যার জন্য আসলে স্যার একটু কথা বলার সুযোগ পাইছে। এখন তো স্যার হ্যাঁ বলো। কাস্টমার ছিল, হুম, আমি আপনার ইম্পর্টেন্ট ক্লাসগুলো খুব মানে কি বলবো স্যার, আমি ব্যাংকে থেকেই করতেছি, কাজও করতেছি, কিন্তু রেসপন্স করতে পারি না। না থ্যাংক ইউ সো মাচ। আপনি যে তারপরও কষ্ট করে ব্যাংক থেকে হলেও যে জয়েন স্যার করতেছেন, আমি প্রতিদিনই থাকি, যতটুকু ফ্যান্টাস্টিক। সময় পাই, অন দা ওয়ে থাকলেও তাও দেখা যাচ্ছে স্যার মোবাইল চালায় আমি ই করতেছি অন করে, কিন্তু রেসপন্স করতে পারি না স্যার, এটা হচ্ছে সমস্যা হয়ে না যাচ্ছে। কিন্তু আপনি ফলো করতেছেন তো না আলহামদুলিল্লাহ। স্যার আপনার শীট সবগুলোর ইয়েও করছি এবং ই করে যাচ্ছি স্যার। আপনি আজকে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ স্যার, আমি অনেকগুলোই পরীক্ষা দিয়েছি। আপনার ওই যে 56,000 কত টাকা হয়েছে স্যার, ওই যে ওপেনিং মানে ক্লোজিং দিয়ে, তারপর লাস্টের অঙ্কগুলো আর্গুমেন্ট যেটা বললেন স্যার, চারটেই আমার ওটা হয়েছে। তারপরে আপনার প্রথমটা আছে 3 আর লাস্টে আছে 3 আর 4 মনে হয়, ওটা কারেক্ট হয়েছে স্যার। আমি যতটুকু সময় পাইছি দেখছি স্যার। ভেরি গুড। তাহলে মোটামুটি কনসেপ্টে যদি স্যার আমি ক্লিয়ার থাকে, অনেকগুলোই হয়েছে। হ্যাঁ স্যার, আমি কনসেপ্টে অনেক আগেই ক্লিয়ার, তারপরও জোর দিবেন স্যার কনসেপ্টের একটু উপরে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, প্রশ্ন পরে যদি বুঝতে পারেন, অ্যান্সার করাটা কোনো ব্যাপারই না। ব্যাপারই না স্যার। কারণ কম্পিটিশন যেগুলো আছে এগুলো অঙ্কের মধ্যে, এগুলো খুব সিম্পল কম্পিটিশন, যোগ বিয়োগ পূরণভাগ এবং ওই পার্সেন্টেজ যে বের করতে পারে সেই অঙ্কগুলো সবগুলো পারবে এখানে এই বইয়ে যা আছে। স্যার তবে আমি একটা জিনিস এই করতে পারিনি, যার ওই যে লেখা রয়েছে যে প্রোডাকশন কনস্ট্যান্ট থাকবে কিন্তু সেলস আপনার মনে করেন ফ্লাকচুয়েট হবে, দেন এই ট্রু অ্যান্সারটা স্যার একটু আপনি যদি একটু কাইন্ডলি দিতেন, একটু ব্যাখ্যা করে আর একটু। তখন তো বললাম তো যে প্রোডাকশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এক পর্যায়ে গিয়ে ফিক্সড কস্টটা পুরো অ্যাবজর্ব হয়ে যায়, তখন প্রফিটটা ফ্ল্যাকচুয়েট করে না আর কি। বুঝতে পারছি স্যার, লাস্টে ওই একই যে দাঁড়ায় স্যার, হয়তো দেখা যাচ্ছে মাঝে একই যে দাঁড়ায়। হ্যাঁ রাইট, একই যে দাঁড়ায়। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, সবাই কি আসছেন নাকি? হ্যালো, সবাই কি ক্লাসে আছেন এখন? আমি কি শুরু করব? জি স্যার, আসছি স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ক্যালকুলেশন স্ক্রিনে দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, একটু রাখেন, আমি একটু সবাই পাই কিনা দেখি। হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করছি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা হচ্ছে কি জিনিস? আমরা যে কস্টিং গুলো করলাম এতদিন পর্যন্ত, বিভিন্ন কস্টিং মেথড গুলো পড়লাম, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, থ্রুপুট অ্যাকাউন্টিং, তারপরে এবিসি কস্টিং। তো এগুলোর মধ্যে মূলত অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং এর উপরেই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস গুলো আমরা এখানে পড়বো আর কি, অন্যগুলোও পড়বো আমরা, বাট এগুলো হচ্ছে বেসিক জিনিস। ওই জন্য আজকে আমি একটা কনসেপ্টটাকে রিভিউ করার জন্য একটা ছোট স্মল টেস্ট নিলাম, যাতে একটু মাথায় চলে আসে কথাগুলো আর কি। আর যদি কনসেপ্টে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আমি একটু সময় দিলে, 1-2 ঘন্টা সময় দিলে মনে হয় লাস্ট চ্যাপ্টারগুলো আপনারা যদি কভার করে আসেন ভবিষ্যতের জন্য ভালো হবে, এবং পরীক্ষার জন্য তো অবশ্যই ভালো হবে। কনসেপ্ট ছাড়া আপনারা আগেই না। তো যেহেতু আমরা এখন একটু দ্রুত মানে আস্তে আস্তে আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য পড়তেছি, এটাই সুযোগ, মোক্ষম সুযোগ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগিয়ে যাবো আর কি। সো আজকে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ক্যালকুলেশন। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ক্যালকুলেশন, হোয়াট ইজ দিস? ভ্যারিয়েন্স মানে কি? ভ্যারিয়েন্স মানে কি বলেন তো? ভ্যারিয়েন্সটা কোত্থেকে আসছে? জাস্ট সিম্পল অর্থ কি হতে পারে? স্যার স্ট্যান্ডার্ড ভার্সেস অ্যাকচুয়াল। একেবারে গোড়ায় বলে ফেললেন আপনি। আমি একদম সিম্পল কথা বলছি, পার্থক্য বলতে পারেন। হ্যাঁ,
পার্থক্যকে অ্যানালাইসিস করব, এটা ক্যালকুলেশন করে করব। তাহলে এখানে করব কি আমরা কম্পোনেন্ট আজকে এই চ্যাপ্টারের মধ্যে স্ট্যান্ডার্ড কস্টিং, অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড কস্টিং মেথডস। আমরা একটা স্ট্যান্ডার্ড কস্টিং মেথড অ্যাপ্লাই করব উইদিন কস্টিং সিস্টেমস। কস্টিং এর যে সিস্টেমগুলো শিখে আসছি আমরা, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এবং থ্রুপুট, এবিসি কস্টিং। তাহলে এগুলোর ভিতরে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং আমরা অ্যাপ্লাই করে ইনক্লুডিং রিকনসিলিয়েশন অফ বাজেটেড অ্যান্ড অ্যাকচুয়াল প্রফিট মার্জিনস। আপনারা একটু মিউট করেন, আপনাদের একটু শব্দ শুনতে পাচ্ছি আপনারা। হ্যাঁ, একটু মিউট করেন। যারা আমার সঙ্গে কথা বলতে চান তারা আনমিউট করে কথা বলেন। নামাজ পড়তেছে কিন্তু এটা কে কথা বলে? তো দেখেন চ্যাপ্টার এখানে কি আছে, চ্যাপ্টার ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আছে মার্জিনাল ভ্যারিয়েন্সেস, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস। আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা একটু মিউট করেন না প্লিজ। হ্যাঁ, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস, লেবার ভ্যারিয়েন্সেস, ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সেস এবং সেলস ভ্যারিয়েন্সেস। এই 5 ধরনের 1 2 3 4 5 ধরনের লেবার। কারো একটু মিউট করেন প্লিজ। আমি দেব শাহ আপনি একটু মিউট করেন দেব। Material variances, labor variances, variable overhead variances, fixed overhead variances, sales variances. এই variance গুলো আমরা আলোচনা করব। So let's see standard costing and variance analysis. এক মিনিট আমি আমারটা আনি। হ্যাঁ, তো standard costing তো কি জিনিস? Standard costing is a technique which establishes predetermined estimates of the costs of products and services, and then compares these predetermined costs with actual costs as they are incurred. কি বলছে? Standard costing is a technique which establishes predetermined estimates of the cost of products and services. Predetermined মানে আমরা প্রোডাকশন করার আগে একটা ডিটারমাইন করে ফেলবো যে আমার কি কস্ট হতে পারে প্রোডাক্টের, সেটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড কস্টিং। ভেরি সিম্পল কথা, একটা টেকনিক যে আমি আগে প্রথম থেকে আমরা প্রোডাকশনে যাওয়ার আগে থেকে আমি ঠিক করে ফেলবো যে আমি একটা এস্টিমেট করে ফেলবো যে আমার কস্ট অফ প্রোডাক্ট কি হতে পারে, এন্ড দেন কম্পেয়ার দিস প্রিডিটারমাইন্ড কস্ট উইথ অ্যাকচুয়াল কস্ট অ্যাজ দে আর ইনকার্ড। এটা হচ্ছে ভ্যারিয়েন্সের মধ্যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস যখন হয় তখন স্ট্যান্ডার্ড কস্টিং যখন হবে আমরা প্রিডিটারমাইন্ড একটা এস্টিমেট করে রাখবো। তারপরে যখন আমরা প্রোডাকশন হবে তখন যখন অ্যাকচুয়াল যে কস্ট হবে ওটার সঙ্গে আমরা অ্যাকচুয়ালের সঙ্গে স্ট্যান্ডার্ড কস্টের সঙ্গে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে যে ডিফারেন্সটা পাবো সেই ডিফারেন্সটি হচ্ছে ভ্যারিয়েন্স। তো দ্য প্রিডিটারমাইন্ড কস্ট আর নোন অ্যাজ স্ট্যান্ডার্ড কস্ট and the difference between the standard cost and actual cost is known as a variance. The process by which the total difference between actual cost and standard is broken down into its different elements is known as variance analysis. যখন আমরা ভ্যারিয়েন্সটা পাবো, ভ্যারিয়েন্সটাকে যখন আমরা আরো ছোট ছোট খন্ডে খন্ডে ভাগ করে কোনটার কি কারণে এতগুলো ভ্যারিয়েন্স হয়েছে, তখন ওই অ্যানালাইসিসটাকেই বলা হয় ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। A variance is the difference between actual results and the budget or standard. গেল। যদি আমার ডিফারেন্স যদি ফেভারেবল হয় তাহলে F variances. When actual results are better than expected results, কি বলতেছে? যখন অ্যাকচুয়াল রেজাল্টটা আমার এক্সপেক্টেড রেজাল্ট মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড কস্টিং এ যেটা আমি প্রিডিটারমাইন্ড এস্টিমেট করছিলাম সেটা কথা বলছে। When actual results are better than expected results মানে বা স্ট্যান্ডার্ড কস্টিং এর রেজাল্ট, a favorable variance occurs, তখন তো অবশ্যই ফেভারেবল। আর when actual results are worse than expected result, an adverse variance occurs. তাহলে ফেভারেবল হইলে আমরা F দিয়ে এটাকে মেনশন করি যে F মানে হচ্ছে ফেভারেবল ভ্যারিয়েন্স, আর যখন অ্যাডভার্স ভ্যারিয়েন্স হয় তখন আমরা A লিখি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্স ভ্যারিয়েন্স। আপনারা কি আমাকে শুনছেন? জি স্যার, শুনছি। ভ্যারিয়েন্স গ্রুপস, তাহলে ভ্যারিয়েন্স আমরা কিভাবে কয়টা গ্রুপে ভাগ করতে পারি? এই দেখেন, ভ্যারিয়েন্স ক্যান বি ডিভাইডেড ইনটু 3 মেইন গ্রুপস। একটা হচ্ছে সেলস ভ্যারিয়েন্সের একটা গ্রুপ আছে, আমরা বিশদ পড়বো একটু পরে। সেলস ভ্যারিয়েন্সেস মানে কয়েকটা ভ্যারিয়েন্স, সেলসের মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্স আছে, কি কি আছে সেটা একটু পরেই পড়বো। তারপরে ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সেস, এটা একটা গ্রুপ, 3টে গ্রুপ।
তিনটা গ্রুপের মধ্যে একটা হচ্ছে সেলস সংক্রান্ত কি কি ভ্যারিয়েন্স হতে পারে সেটা আমরা আলোচনা করব। দেন ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সেস, এখানে কি কি আছে সেটার মধ্যে ভ্যারিয়েবল কস্টের মধ্যে আমরা জানি যে আমাদের ম্যাটেরিয়াল, লেবার এন্ড ভ্যারিয়েবল ওভারহেড তিনটা জিনিস থাকে। সো ভ্যারিয়েবল একই রকম ভাবে ভ্যারিয়েবল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস, লেবার ভ্যারিয়েন্সেস এন্ড ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস। সো এই তিনটা হচ্ছে কি আমার ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সেস এর মধ্যে তিনটা ভাগ, এগুলা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস, লেবার ভ্যারিয়েন্সেস এন্ড ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস। তারপরে আসেন আরেকটা গ্রুপ হচ্ছে, তিনটা গ্রুপের দুটো গ্রুপ দেখলাম, সেলস ভ্যারিয়েন্সেস দেখলাম, ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স দেখলাম, এবার হচ্ছে আরেকটা হচ্ছে ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্সেস। ফিক্সড ওভারহেড যা থাকবে সেটাতে কি কি ভ্যারিয়েন্স হতে পারে, ভ্যারিয়েন্সেস কয়েকটা রকম ভ্যারিয়েন্স আছে, সেগুলো আমরা তখন বুঝতে পারবো। ফার্দার এক্সপ্লেনেশন অফ স্ট্যান্ডার্ড কস্টিং এই একই কথা, তার মধ্যে একটু পড়ে দিই এটা। স্ট্যান্ডার্ড ইজ এ বেঞ্চমার্ক মেজারমেন্ট। কি বলতেছে? benchmark measurement of resource usage or revenue or profit generation. Standard বলতেছে standard is a benchmark measurement of resource usage, ব্যবহার, রিসোর্সের ব্যবহার, or revenue মানে রেভিনিউ মানে সেলস এর থেকে যে টাকা আসে সেটাকে বলতে পারেন রেভিনিউ বা ইনকাম, or profit generation। তাহলে স্ট্যান্ডার্ডের সঙ্গে একটা বেঞ্চমার্ক হচ্ছে কি এই যে set in defined conditions, or a standard cost of a product or service is a predetermined but planned unit cost based on a standard specification of the resources needed to supply it at the cost of those resources. যেমন মনে করেন আমরা যখন স্ট্যান্ডার্ড কস্ট যখন করব মানে প্রি বা যখন এস্টিমেট করব কোনো কিছুর, তাহলে আমরা প্রথমে একটা প্রোডাক্ট তৈরি করার সময় আমার কত ম্যাটেরিয়াল লাগতে পারে আমরা আগে ঠিক করব, কত আওয়ার লেবার লাগতে পারে সেটা ঠিক করব, ওই লেবারের রেট কত সেটা তো জানবোই আমরা, সেটাও ঠিক করে রাখবো। তারপরে ম্যাটেরিয়াল যে কত লাগতে পারে, ম্যাটেরিয়াল রেট কত সেটাও জানতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল ইউসেজ আসতে পারে, তারপরে ম্যাটেরিয়াল প্রাইস আসতেছে, তারপরে আমার লেবারের কস্ট আসতে পারে, লেবারের আওয়ার আসতে পারে, যেটা এস্টিমেট করতে পারি আমরা। এভাবে করে করে আমরা স্ট্যান্ডার্ড কস্টিংটা বেঞ্চমার্ক করবো। তাহলে বলতে স্ট্যান্ডার্ড কস্ট ফর এ প্রোডাক্ট অর সার্ভিস is a predetermined or planned unit cost based on a standard specification। এই যে স্পেসিফিকেশন কথা বললাম মানে কত ম্যাটেরিয়াল লাগবে বা কত ঘন্টা লেবার লাগবে সেটা, এটার সঙ্গে আমার রেট, ইউনিট কস্টের রেট আছে, সেটা আমরা গুণ করে কত টাকা আসতে পারে সেরকম একটা এস্টিমেট করার জন্য। তো বেসড অন স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অফ দ্য রিসোর্সেস নিডেড টু সাপ্লাই ইট অ্যান্ড কস্ট অফ দোজ রিসোর্সেস। আচ্ছা গেল। তারপরে স্ট্যান্ডার্ড কস্ট ক্যান বি প্রিপেয়ার্ড ইউজিং আইদার অ্যাবজর্পশন কস্টিং অর মার্জিনাল কস্টিং। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আজকে যে আপনাদেরকে আমি একটা ছোট পরীক্ষা দিলাম অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং এর উপরে, এটার কারণ কি এখন বুঝতে পারতেছেন? এই যে স্ট্যান্ডার্ড কস্টিংস ক্যান বি প্রিপেয়ার্ড ইউজিং আইদার অ্যাবজর্পশন কস্টিং অর মার্জিনাল কস্টিং। আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং বা মার্জিনাল কস্টিং নিয়ে ফুল কনসেপ্ট নিয়ে যদি না আসি, তাহলে আমরা ভ্যারিয়েন্স অ্যানালিসিস করতে গিয়ে তো আমরা একটু ধাক্কা খেয়ে যাবো, তাই না? সো কনসেপ্টটা আমাদেরকে অবশ্যই প্রথম থেকে চলে আসতে হবে। যদি আপনারা চ্যাপ্টার 2 অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিংটা ভালো মতো মাথার মধ্যে ঢুকাই ফেলতে পারেন, ভ্যারিয়েন্স অ্যানালিসিসটা আপনার জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। আগামী 3 চ্যাপ্টার 6, 7, 8 এই 3টে চ্যাপ্টার ভ্যারিয়েন্স অ্যানালিসিস নিয়ে আমরা আলোচনা করব। সো আর আবার দেখেন চ্যাপ্টার 2টা যদি অ্যাবজর্পশন কস্টিং বা মার্জিনাল কস্টিং যদি ভালো মতো মাথায় ঢুকে, তাহলে আমাদের সহজেই আমরা থ্রুপুট অ্যাকাউন্টিংটা বুঝতে পারবো, সহজে আমরা এবিসিটাও বুঝতে পারবো, অ্যাক্টিভিটি বেস কস্টিংটাও বুঝতে পারবো। সুতরাং চ্যাপ্টার 2 কিন্তু আমাদের বেস একটা চ্যাপ্টার, ওই জন্য আমি বেশি সময় দিয়েছিলাম। প্রথম 2-3 দিন চ্যাপ্টার 2তে শুধু আমি দিয়েছি জাস্ট টু accommodate the concept in our mind. তো তাহলে কি বলছে, স্ট্যান্ডার্ড প্রাইস ফর এ প্রোডাক্ট অর সার্ভিস ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস ফর সেলিং দ্য স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অর সার্ভিস। তাহলে কি প্রাইসের কথা বললাম, একটা প্রাইস চলে আসছে, স্ট্যান্ডার্ড প্রাইস থেকে জিনিস বলতেছে একটা স্ট্যান্ডার্ড প্রাইস ফর এ প্রোডাক্ট অর সার্ভিস ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস, আশা করছে যে প্রাইসটা ফর সেলিং দ্য স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অর সার্ভিস। আমি যে স্ট্যান্ডার্ড প্রোডাক্টটা করব সেটার যে একটা প্রাইস, আমার স্ট্যান্ডার্ড প্রাইস কি হতো সেটা আমি কিন্তু আগে থেকে এস্টিমেট করে ফেলতে পারি এবং করে থাকি, যেটাকে আমরা অন্য ভাষায় হয়তো বাজেটিংও বলতে পারি। বাজেটেড
বাজেটেড কস্ট, বাজেটেড প্রাইস, এটাও হতে পারে, এই কথাও বলা যায়। স্ট্যান্ডার্ড কস্টিং আর বাজেট কস্টিং অলমোস্ট লাইক, কথাগুলোর মিনিং প্রায় সময় মিলে যায়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডিফারেন্স থাকতে পারে। When there is a standard sales price and a standard cost per unit, there is also a standard profit per unit, ঠিক আছে না, for absorption costing, or standard contribution per unit for marginal costing, ঠিক কিনা বলেন? এখানে কি কথাটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এত সিম্পল কথাটা বলেন। A standard price for a product or service is the expected price for selling the standard product or service. When there is a standard sales price and a standard cost per unit, there is also a standard profit per unit. এটা absorption costing এর ক্ষেত্রে, or standard contribution per unit marginal costing এর ক্ষেত্রে। এবার আসেন variance analysis. Variances can be calculated for both costs and sales. তাহলে আমরা যেহেতু কস্টের একটা স্ট্যান্ডার্ড কস্টিং করব, প্রাইসিং ও সেলস এর একটা প্রাইসিং করতেছি স্ট্যান্ডার্ড ভাবে, তাহলে আমরা ভ্যারিয়েন্সও আমরা বের করতে পারতেছি। কস্ট ভ্যারিয়েন্সেস অ্যানালাইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল কস্টস এন্ড স্ট্যান্ডার্ড কস্ট। এখানে স্ট্যান্ডার্ড কস্ট মানে কি বলছি বলেন তো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড উইথ দিস ইন স্ট্যান্ডার্ড কস্ট? বলেন, কেউ বলেন। যে কস্টটা প্রিডিটারমাইন করা হয়ে থাকে, যেটা প্রিডিটারমাইন করে সেটাই সেই কস্টটাই, রাইট, অথবা এস্টিমেটেড কস্ট অথবা বাজেটেড কস্ট, এস্টিমেটেড। তো কস্ট ভ্যারিয়েন্সেস অ্যানালাইজ দ্য কস্ট, তাহলে এই কস্ট ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে আমরা কি করি? অ্যানালাইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল কস্ট এন্ড স্ট্যান্ডার্ড কস্ট। সেলস ভ্যারিয়েন্সেস অ্যানালাইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড বাজেটেড সেলস প্রাইস। এই দেখেন এখানে কিন্তু বাজেটের কথা লিখে দিচ্ছে, কথা কিন্তু সেম না, মিনিং সেম। সেলস ভ্যারিয়েন্সেস কি বলতেছে? অ্যানালাইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড বাজেটেড সেলস প্রাইস এন্ড সেলস ভলিউম। তাহলে সেলস এর মধ্যে তো আমি একটা প্রাইসিং এ একটা ভ্যারিয়েন্স হতে পারে, আবার সেলস ভলিউম মধ্যে একটা ডিফারেন্স হতে পারে, তাই না? আমি ভাবছিলাম আমি বাজেট করেছি হয়তো বা 10,000 ইউনিট বিক্রি করবো, কিন্তু আমার বিক্রি 12,000 বা 8,000, কম বা বেশি যেটা হোক না কেন হতে পারে। সো বাজেটেড সেলস ভলিউম একটা হতে পারে, একটা সেলস প্রাইসও একটা হতে পারে। তারপরে where standard costing is used, variance analysis can be an important aspect of performance measurement and control. যখন আমরা কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং করে ফেলবো, তখন কি হবে? তখন আমাদের পারফরমেন্স মেজারমেন্ট এবং কন্ট্রোল করার জন্য ভ্যারিয়েন্স অ্যানালাইসিস কিন্তু আমাদের একটা খুব দারুণ একটা ভূমিকা পালন করবে। কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য কিন্তু খুব ভাইটাল একটা রোল, কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য খুব ভাইটাল রোল হচ্ছে কি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করা, কারণ এখানেই তো আমাদের কাজ, এখানেই কাজ। আমাদের কস্টিং নিয়ে আমরা কস্ট কন্ট্রোল করব, কস্টিং নিয়ে আমরা বলবো, প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা চিন্তা করব, আমাদের তো কাজই এটা। সো আমাদের এটা ভালোভাবে মাথায় আনতে হবে যে মানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আমাদের পারফরমেন্স মেজারমেন্ট, পারফরমেন্সটাকে আমরা কিভাবে মানে হাইয়েস্ট পিকে নিয়ে যেতে পারি, সেটাকে মেজার করার জন্য যাচ্ছে কি যাচ্ছে না, কোথাও বাধাগ্রস্ত হচ্ছে কিনা। তাহলে দিস ক্যান বি Variance analysis can be an important aspect of performance measurement and control. কন্ট্রোল শব্দটা আপনারা প্রায়শই শুনে থাকবেন, ম্যানেজমেন্টে যারা পড়েছেন তারাও হয়তো পড়েছেন। কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ করা। আমি একটা পরিকল্পনা করলাম, সেটাকে বাস্তবায়ন করার সময় আমি ওটাকে মনিটর করে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আমি আবার শুধরে দিয়ে আবার সঠিক জায়গায় নিয়ে বাস্তবায়িত করাটা হচ্ছে কন্ট্রোল কাজ। তাহলে পারফরমেন্স যখন আমি মেজারমেন্ট করব ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে, তখনই আমি আবার কন্ট্রোলটাও করতে পারবো। কারণ আমি যদি আমার ভুল ধরতে পারি, আমি যদি প্রবলেমের রুটটাকে ধরতে পারি, তাহলে আমি সলভ করতে পারবো, এবং সলভ করতে পারলেই কিন্তু আমি আমার মূল লক্ষ্যে কিন্তু আমি চলে যেতে পারবো। সেজন্যই ইটস ভেরি একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। পারফরমেন্স মেজারমেন্ট এন্ড কন্ট্রোলের জন্য ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আর ভেরি ইম্পর্টেন্ট। সো ইট ইজ ডিফাইন্ড ইন দ্য সিমা অফিসিয়াল টার্মিনোলজি। সিমা শব্দটা আমি এখানে পড়তে আমার ভালো লাগে না আসলে, তারপরে পড়তে হচ্ছে, যেহেতু আমরা সিএমএ কস্ট অ্যাকাউন্টিং পড়ছি। Anyways, it is defined in the CIMA official terminology as the evaluation of performance by means of variances whose timely reporting should maximize the opportunity for managerial action. এখানে একটা কথা দেখেন, whose timely reporting, মাথায় ঢুকায় ফেলেন।
টাইমলি রিপোর্টিং কথাটা কেন বলছে মাথায় এখনই চিন্তা করে ফেলেন। যদি আমি আজকে যে প্রোডাকশন করতেছি বা সেল করতেছি এইটার হিসাব যদি আমি যদি মানে বর্তমানে কারেন্ট সিচুয়েশন যদি এখনই যদি হিসাব করে না দিই, আমি 1 বছর পরে হিসাব করলে কি আমার কোনো আসলে লাভ হবে? বলেন, লাভ হবে? না স্যার, লাভ হবে না। ভাই একটু আমাকে রেসপন্স না করলে আমি তো বুঝতেছি না আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি, আপনারা ধরতে পারছেন কিনা, বুঝছেন কিনা। একটু আমাকে রেসপন্স করবেন, হ্যাঁ হোক করিয়ে, ইয়াস নো বলিয়ে, কিছু আমাকে সাপোর্ট দেন, আমি তো দেখতেই পাচ্ছি না আপনাদেরকে। হ্যাঁ, তো তাহলে টাইমলি রিপোর্টিং কথাটা কিন্তু চলে আসছে। আমরা টাইমলি এটা রিপোর্টিং করতে হবে, রিপোর্টিংও চলে আসছে। তাহলে রিপোর্টিং করবো কাকে? আমি তো ভাই কস্ট অ্যাকাউন্টিং এর মানুষ, কস্ট অ্যাকাউন্টেন্ট করবো, আমি কস্ট অ্যাকাউন্টেন্ট, আমি কোম্পানির সিএফও, আমি হিসাব নিকাশ গুলো করবো, কিন্তু আমাকে তো জানাইতে হবে আমি যে হিসাব নিকাশ বাইর করলাম, একটা প্রবলেম, একটা কোথায় ত্রুটি বিচ্যুতি কোথায় হচ্ছে, কোথায় পয়সা বেশি খরচ, কোথায় কম খরচ, কোথায় আমার ইউসেজ হচ্ছে, কোথায় আমার এখানে ভুলভ্রান্তি হচ্ছে, সেটা যে আমি বের করলাম হিসাব নিকাশ করে, ওইটা টাইমলি করতে হবে এবং রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং কাকে করবো? আমাদের কনসার্ন ডিপার্টমেন্টাল ম্যানেজার যারা আছে কিংবা ডাইরেক্টর যারা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে, সেলস সংক্রান্ত হলে সেলস ম্যানেজারকে বলবো, প্রোডাকশন সংক্রান্ত হলে প্রোডাকশন ম্যানেজারকে বলবো, বা লেবার অন্ডিশনে লেবার প্রোডাকশন ম্যানেজমেন্টকে বলবো, ইত্যাদি বিষয়গুলো আছে। ওভারহেডের ক্ষেত্রে যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওদেরকে বলবো। তাহলে আমার বাই হুজ টাইমলি রিপোর্টিং শুড টাইমলি রিপোর্টিং যদি আমরা করতে পারি সঠিক জায়গাতে, তাহলে কি হবে? আমাদের শুড ম্যাক্সিমাইজ দ্য অপরচুনিটি ফর ম্যানেজারিয়াল অ্যাকশন। তখন ম্যানেজাররা কিন্তু দ্রুত অ্যাকশন নিতে পারবে। সো এই যে 2-3টা লাইন যে এখানে আছে, দিজ আর সো ইম্পর্টেন্ট থিংস, এবং এই কথাটা যদি আপনাদের মনের ভিতরে যদি আপনি ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনার ইন্টারেস্টটা পড়ার জন্য ইন্টারেস্টটা অনেক বেড়ে যাবে। কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কেন এটা করতেছেন, আপনি এটা কেন এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতেছেন, এবং আপনি কোনটাই আপনার জন্য সঠিক সময় এটা অ্যানালাইসিস করা এবং রিপোর্টিং করাটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং কাকে রিপোর্টিং করবেন সেটা কত গুরুত্বপূর্ণ। ভ্যারিয়েন্স রিপোর্টস comparing actual results with the standards or budget are produced regularly, perhaps monthly. Perhaps কি বললো? Perhaps monthly. হ্যাঁ, আবার পড়ি লাইনটা। এই যে এতগুলো কথা বললাম তার অর্থ এখানে এসে গেল। ভ্যারিয়েন্স রিপোর্টিং comparing actual results with the standards or budget are produced regularly. Regularly করতে হবে না, perhaps monthly. এভরি মান্থে করতে হবে। Perhaps monthly. Maybe it could be যদি আপনার যদি খুবই মানে এমন কোন প্রোডাক্ট হয় যে আপনার ডেইলি করতে হতে পারে, এমন কোন প্রোডাক্ট আপনার উইকলি করলেও চলবে, এমন কোন প্রোডাক্ট আপনার বাই মান্থলি করলে চলবে, অনেক 3 কোয়ার্টারলি করলে চলতে পারে। তো এই জন্য পারহ্যাপস বলছে কথাটা, পারহ্যাপস মান্থলি। সো আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস কি জিনিস, কেন করব, গুরুত্ব কি জিনিস, এই 2টা পৃষ্ঠার ভিতরে এত কম কথার ভিতরে এত ফুল কনসেপ্ট দিয়ে দিচ্ছে। এই লেখাগুলো আপনারা খুব গভীরভাবে পড়ে অনুধাবন করবেন এবং মনের মধ্যে রাখবেন, তাহলে আপনাদের ফার্দার স্টাডিতে আপনাদের ইন্টারেস্ট লাগবে তখন। এবার আমরা দেখবো, আমরা যে পড়েছি প্রথমে যে আমরা কি কি ভ্যারিয়েন্স করব, যে আমাদের সেলস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল লেবার ভ্যারিয়েবল ওভার দেখলে একটা গ্রুপের উপর পড়ছে। এই যে এখানে দেখেন ভ্যারিয়েন্স ক্যান বি ডিভাইডেড ইন 3 মেইন গ্রুপস, সেলস ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সেস এন্ড ফিক্সড ওভার ভ্যারিয়েন্স। আজকে আমরা সেলস ভ্যারিয়েন্সে দেখি কি অবস্থা, সেলস ভ্যারিয়েন্সের মধ্যে কি কি ভ্যারিয়েন্স হতে পারে, দ্য ডিফারেন্স। আমি আপনাদেরকে একটা কথা বলি এটা শুরু করার আগে, আজকে প্রথমেও বলেছি এই বইতে পারফরম্যান্স অপারেশন, এই বইটাতে এই আমরা যে কোর্স যে কারিকুলাম যেগুলো আছে আমাদের, এখানে যোগ বিয়োগ পূরণ ভাগ পার্সেন্টেজ করা, মোটামুটি চোখ জ্ঞান যার আছে সে কিন্তু এটা এই অঙ্কগুলো করতে পারবে। সো আমি বলি যে 80% কিন্তু কনসেপ্টটাকে আপনার এখানে জোর দিতে হবে, কনসেপ্ট জন্য এখানে কোনো রকম ভুলভ্রান্তি না থাকে, এবং পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অ্যান্সার করতে বেশি সময় লাগবে না। সো কনসেপ্ট মিস করা যাবে না, আমি বেশি বেশি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে দিব সেটাই যে আপনাদের কনসেপ্টের জন্য কোনো ঘাটতি না থাকে। কম্পিটিশন আপনি যা আছে আমি শিওর আপনারা বাসায় বসে কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তখন করলে আপনারা এটা বুঝে যাবেন। তো আপনাদের কিন্তু করতে হবে জিনিসটা, এখন আমাদের সঙ্গে সঙ্গে যদি এখনই করে ফেলেন, আগামী 2-3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে আমাদের প্রিপারেশনটা, আমার এই ক্লাস শেষ হইতে হইতে ইনশাল্লাহ প্রিপারেশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আমি আশা করি। আর বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপরে। সো
খুব জোর দিবেন কনসেপ্টে যেন কোনো রকম ঘাটতি না থাকে। So what is, let's go for sales variance. The difference between a budgeted profit and the actual profit achieved in a period is explained by both cost variances and sales variances. Cost variances explain the differences between actual costs and budgeted or standard costs. Sales variance explain the effect of differences between actual and standard sales price and budgeted and actual sales volumes. দেখেন এখানে সেলস প্রাইসের একটা ভ্যারিয়েন্সের কথা বলতেছে এবং সেলস ভলিউমের একটা কথা বলতেছে। আমি একটু আগেও আলোচনার মধ্যে এটা উল্লেখ করেছি যে সেলস প্রাইসটা নিয়ে একটা ভ্যারিয়েন্স হতে পারে। আমরা একটা প্রাইস ঠিক করলাম, বাজেট করলাম বা এস্টিমেট করলাম, আর অ্যাকচুয়ালি সেল করতে গিয়ে হয়তো বা আমরা সেই প্রাইসটা পাই নেই, কম পাইছি, অথবা সেই প্রাইস থেকে আমরা আরো বেশি প্রাইসও পাইছি। সো এই যে প্রাইস কম পাইলাম বা বেশি পাইলাম, তো কেন পাইলাম, তাহলে আমাদের এস্টিমেটে কেন ভুল ছিল? দিজ আর দ্য কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে কি আমার এস্টিমেটে কোনো ভুল ছিল কিনা, আমার সেলস প্রাইসটাকে রিভিউ করতে হবে কিনা, আমার কম্পিটিটরদের কি প্রাইস, অনেকগুলো কিন্তু এটার সঙ্গে সাবহেড চলে আসে আপনি চিন্তা করার জন্য এবং অ্যানালাইসিস করার জন্য। আমার কম্পিটিটরস অ্যাক্টিভিটি কি, আমার গ্লোবাল প্রাইস কি, তখন এই প্রশ্নগুলো তখন আপনার মনে চলে আসবে। যখন আপনি দেখবেন ডিফারেন্স আছে কিনা সেটা তো আগে বের করতে হবে। সেই জন্যই তো ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। সেই জন্যই অ্যাকচুয়াল অ্যান্ড স্ট্যান্ডার্ড সেলস প্রাইসের মধ্যে যে ডিফারেন্সটা পাবো সেটা একটা আমাদের সেলস প্রাইস ভ্যারিয়েন্স। আর ভলিউম, সেলস ভলিউমের মধ্যে অ্যাকচুয়াল এবং বাজেটেড ভলিউম, আমি যত ইউনিট বিক্রি করে ভাবছিলাম তার চেয়ে কম করেছি অথবা বেশি করেছি। দিজ আর দ্য ভলিউম, ওই সেই ভলিউম যে ভ্যারিয়েন্সটা আছে সেটা, সেখানেও তাহলে প্রশ্ন চলে আসে আমার ভলিউমটা, তাহলে আমি বাজেট করার সময় আমার বাজেটিংটা ঠিক ছিল না, আমার বাজেটিং কম কেন করেছি, কম কেন করেছি সেটা যদি বের করতে যান তখনই দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের তথ্য আপনার চলে আসতেছে যে হয়তোবা আপনি কোন একটা ভুল হয়েছে আপনার বাজেটিং করার সময়, অথবা বেশি বিক্রি হয়ে গেছে। তাহলে বেশি কেন বিক্রি হলে হয়তোবা দেখা যাবে যে আপনি কোনো একটা মার্কেট সেগমেন্টের কথা চিন্তাই করেন নাই, যে সেগমেন্টে বিক্রি হয়ে গেছে প্রচুর, এরকম তথ্য কিন্তু এসে যাবে। সুতরাং তথ্য যখন এগুলো আসবে আপনার ব্যবসা তখন উন্নতি হবে। দ্যাটস ওয়াই ভলিউম ভ্যারিয়েন্সের কথা আসতেছে। তো সেলস প্রাইস ভ্যারিয়েন্স, হ্যাঁ, সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা কি? Standard a sales price variance shows the effect on profit, a change in revenue caused by the actual selling price differing from the budgeted. It is calculated as the difference between a standard selling price multiplied by the actual number of units sold. যত ইউনিট সোল্ড করলাম অ্যাকচুয়াল যত ইউনিট সোল্ড করছি সেটাকে স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস দিয়ে গুণ করব এবং অ্যাকচুয়াল সেলিং প্রাইস ইনটু অ্যাকচুয়াল নাম্বার অফ ইউনিট। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল নাম্বার অফ ইউনিট, তার মানে আমি যখন আমি সেলস প্রাইসের কথা চিন্তা করতেছি ডিফারেন্সটা, তখন আমি শুধু প্রাইসের ডিফারেন্সটা কেন হলো সেটা চিন্তা করব। তাহলে আমার ওটাকে মাল্টিপ্লাই করবো কিন্তু অ্যাকচুয়াল নাম্বার অফ ইউনিট সোল্ড দিয়ে। দুই ক্ষেত্রেই আমার স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস কি ছিল এবং অ্যাকচুয়াল সেলিং প্রাইস কি ছিল, আর আমি যত বিক্রি করছি তার মধ্যে ডিফারেন্স কত হয়েছে। তাহলে এটা খেয়াল রাখবেন যে আমার নাম্বার অফ ইউনিটস হবে অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস এবং অ্যাকচুয়াল সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কি, সেটা ডিফারেন্স দিয়ে আমি অ্যাকচুয়াল নাম্বার অফ ইউনিটসকে বিক্রি করলেও আমরা পেয়ে যাচ্ছি। পারফরম্যান্সটা কি, সেলস প্রাইস ভ্যারিয়েন্স বের করার পারফরম্যান্স কি, ইউনিট সোল্ড should have sold for or they did sell for, units sold should have sold for, তার মানে কি যেটা বিক্রি করছি আমরা বাজেট অনুযায়ী কি বিক্রি করা উচিত ছিল, should cost, should sell, did sell, should sell ছিল কি আমাদের unit sold should have sold, actual sales unit into standard sales price per unit, এটা হচ্ছে আমরা এটা উচিত ছিল, should sold, should have sold, এটা আমাদের বিক্রি করা উচিত ছিল, actual sales unit into standard sales price, এই প্রাইসে স্ট্যান্ডার্ড সেলস প্রাইসে বিক্রি করা ছিল। আর they did sell for, তারা actual sales revenue, actual sales revenue মানে actual sales number of unit into actual sales price, তাহলে actual sales revenue সেটা। তাহলে should have sold for এবং they did sell for, এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে কি সেলস প্রাইস ভ্যারিয়েন্স। একটু পরে একটা এক্সাম্পল করব, ক্লিয়ার হয়ে যাবে। This variance is favorable if actual sales revenue is higher than sales at standard selling price and adverse if actual sales revenue is lower than standard sales. একটা চলে যায় একটা ইয়েতে
একটা পারফর্মে চলে যাই, পারফর্মে থেকে দেখলাম এই যে অ্যাকচুয়াল সেলস ভলিউম, এটা হচ্ছে ভলিউম ভ্যারিয়েন্স, সেলস ভলিউম ভ্যারিয়েন্স। সেলস ভলিউম ভ্যারিয়েন্স একই কথা, এই যে অ্যাকচুয়াল সেলস ভলিউম মাইনাস বাজেটের সেলস ভলিউম, সেলস ভলিউম ভ্যারিয়েন্স বের হয়ে গেল। এখন সেলস ভলিউম ভ্যারিয়েন্স measured in units has to be calculated first. The variance is favorable if actual sales volume is higher than budgeted sales volume, and adverse if actual sales volume is lower than budgeted. The variance in units can then be valued in one of three ways. তিনটা ভাবে তখন আমরা মেজার করতে পারবো। তখন একটা হচ্ছে at the standard profit per unit if using absorption costing, at the standard contribution per unit if using marginal costing, at the standard revenue per unit, এটা মানে ওই যে সেলস এর প্রাইস মোট কত পেলাম সেটা। This is rarely used and you should only do so if it was specifically asked for in an exam question. যদি স্ট্যান্ডার্ড রেভিনিউ বের করতে পারে পার ইউনিটে তখন এটা বের করে দেখাই দিতে পারবেন। সাধারণত স্ট্যান্ডার্ড প্রফিট ইউনিট যদি অবজেকশন কস্টিং সিস্টেমে যদি কস্টিং মেথডটা থাকে তাহলে বলবে যে স্ট্যান্ডার্ড কস্টিং এর প্রফিটের ইউনিটের ডিফারেন্স কত, এটা কন্ট্রিবিউশন কত, এভাবে ভ্যারিয়েন্স থেকে অ্যানালাইসিস করা যায়, ভ্যালু করা যায়। একটা এক্সাম্পল দেখেন, ওয়াল্টার ডিন লিমিটেড হ্যাজ বাজেটেড 400 ইউনিটস। আপনারা আমি যে তখন পড়ালাম আপনার কনসেপ্টে কোনো ঝামেলা আছে এখানে? না স্যার। খুবই ইজি, কিন্তু খুবই সহজ। তারপরেও জিজ্ঞেস করছি, কোনো প্রশ্ন করবেন কেউ? আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়াল্টার ডিন লিমিটেড হ্যাজ বাজেটেড সেলস অফ 400 units at $25 ইচ। সে সেলস এর বাজেট করছে একটা 400 ইউনিট বিক্রি করবে, $25 করে বিক্রি করবে। তো ভ্যারিয়েবল কস্ট আর এক্সপেক্টেড টু বি 18 পার ইউনিট। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার 18 টাকা করে, and there are no fixed cost. আচ্ছা, তো the actual sales were 500 units at $20 each. তাহলে অ্যাকচুয়াল বাজারের সেলস কত ছিল বলেন আমার সঙ্গে, আমাকে রেসপন্স করেন। এখন আপনারা রেসপন্স করবেন এক্সাম্পলের সময়। 400 ইউনিট বাজার করেছিলাম, অ্যাকচুয়াল সেলস 400 আর টাকা ছিল $25। $25। এখন অ্যাকচুয়াল সেলস হয়েছে কত? 500 ইউনিট আর $20। তাহলে দেখেন এখানে আমার ভলিউমের ডিফারেন্স কত হচ্ছে এখানে? 100। প্রাইসের ডিফারেন্স কত হচ্ছে? 5। তাহলে আমি তো সেলস এর দুটা ডিফারেন্স করবোই, তাই না? একটা হচ্ছে প্রাইস ডিফারেন্স থাকবে, প্রাইস অ্যানালাইসিস, সেলস প্রাইস ভ্যারিয়েন্স, আরটা হচ্ছে সেলস ভলিউম ভ্যারিয়েন্স। তাহলে আমি কোনটার কথা বলে দেন, আপনারাই বলেন, আমি আর না বলি। 10,000। দুইটাই আপনার সেলস হচ্ছে 10,000। আগে সেলিং প্রাইসটা বলেন। প্রাইসটা আমার $25 স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস, আর অ্যাকচুয়াল সেলিং প্রাইস $20। তাহলে আমার $5টা কি অ্যাডভার্স নাকি ফেভারেবল? অ্যাডভার্স, যেহেতু কম দামে বিক্রি করেছি। তারপরে ইউনিট সেলিং, আমার কত ইউনিট বিক্রি করেছি? অ্যাকচুয়াল ইউনিট কত? 400 না 500? 500। তাহলে আমার 5 টাকা করে অ্যাডভান্স এক ইউনিটে, তাহলে 500 ইউনিটে কত অ্যাডভান্স? 5 × 500 কত হইলো? 2,500 না? 5 × 5 = 25। হ্যাঁ, আপনি দেখেন আগে আমরা তো দুই ভাগে ভাগ করছি সেলসকে। একটা সেলস সেলিং প্রাইস ভ্যারিয়েন্স, এখানে বলছে ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস ভ্যারিয়েন্স এন্ড দ্য সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স। একটা সেলিং প্রাইস ভ্যারিয়েন্স বের করতেছি আমরা। প্রাইস ভ্যারিয়েন্সটা কি? আমার প্রাইস আমরা বাজেট করেছিলাম $25 করে, বিক্রি করেছি $20 করে, $5 কম দামে বিক্রি করেছি, 500 ইউনিট বিক্রি করেছি, এক ইউনিটে $5 কম পাইছি, 500 ইউনিটে 5 × 5 = 25, $2,500 কম পেয়েছি। $2,500 হচ্ছে অ্যাডভার্স। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, সেলিং 2,500। সেলিং প্রাইসটা অ্যাডভার্স থাকার কারণে আমাদের এই লসটা হয়েছে, এখানে অ্যাডভার্স সিচুয়েশন হয়েছে। এবার ভলিউমে দেখেন, ভলিউমে কিন্তু উল্টা। ভলিউমে কিন্তু আমার বাজেট করেছিলাম 400 কিন্তু বিক্রি করেছি 500। তাহলে আমার ভলিউম কত? ভলিউমের ভ্যারিয়েন্স হচ্ছে 100। 100টা কি ফেভারেবল না অ্যাডভার্স? ফেভারেবল। তাহলে আমার বলতেছে সেলস ভলিউম
কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স। তাহলে আমার কন্ট্রিবিউশন কত টাকা? 25 টাকা ছিল। সেলস ভলিউম কন্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, কন্ট্রিবিউশন মানে যে মার্জিনাল কস্টিং কথা চিন্তা করেন, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, তাহলে এখানে সেলস $25 বলে দিছিল, বাজেট আমরা করছিলাম, ভ্যারিয়েবল কস্টের এক্সপেক্টেড বাজেট ছিল যে আমাদের $18, আর 25 থেকে 18 গেলে $60 আমাদের কন্ট্রিবিউশন হওয়ার কথা বাজেটের অনুযায়ী, কথা না? তাহলে $60 কন্ট্রিবিউশন আমরা বাজেট করেছিলাম। আর আমার ভলিউমের মধ্যে আমার এখন দেখা যাচ্ছে যে আমি 100 ইউনিট ভলিউম আমার কি হয়েছে, বেশি ফেভারেবল করেছি, আমি বেশি বিক্রি করেছি, এটা ফেভারেবল। কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং প্রাইস ছিল, স্ট্যান্ডার্ড প্রফিট ছিল, কন্ট্রিবিউশন ছিল আমরা 25 বিয়োগ 18, 25 টাকা সেলস প্রাইস মাইনাস ভ্যালু 60 টাকা, 7 ইন্টু 100 $700 আমার ফেভারেবল ভলিউম কন্ট্রিবিউশন, সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স। দিস ইজ দ্য সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে? জি স্যার। Example 2 দেখেন, following data is available for the most recent month of sales. কি বলতেছে? The selling units বলতেছে যে এখানে বাজেট এবং অ্যাকচুয়াল দুটা করে দিচ্ছে। হ্যালো, কেউ কিছু বলছেন আমাকে? হ্যাঁ, so the following data is available for the most recent month of sales. স্যার একটা কোশ্চেন ছিল, তাহলে আগেরটাতে সেলিং প্রাইস ভেরিয়েন্সটা কত হবে তাহলে? সেলিং প্রাইস ভ্যারিয়েন্সটা আমরা বের করেছি, $25 ছিল আমাদের বাজেটেড প্রাইস, আর আমরা বিক্রি করেছি $20-এ। $5 আমরা অ্যাডভান্স ছিল, অ্যাডভান্স ইনটু অ্যাকচুয়াল ভলিউম ছিল 500, তাহলে 5 ইনটু 500, 5 5 25, $2500। হ্যাঁ জি 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 স্যার। ঠিক আছে। দেন আসেন তাহলে এক্সাম্পল 2, the following data is available for the most recent month of sales. Recent month of sales এর মধ্যে সেলস কি হচ্ছে, বাজেট এবং অ্যাকচুয়াল ইউনিট সেলস ইউনিট 320 380। তাহলে দেখেন বাজেট 320, অ্যাকচুয়াল 380, এখানে কি হয়েছিল, ভলিউম কি হচ্ছে এখানে? অ্যাডভান্স না এখানে ভলিউম কি? ভলিউমটা ফেভারেবল ছিল 60টা করছি। হ্যাঁ, এবার সেলিং প্রাইস ইউনিট $45 ছিল বাজেটের, অ্যাকচুয়াল হচ্ছে 42, অ্যাডভান্স 3 টাকা অ্যাডভান্স, রাইট। তারপর টোটাল কস্ট পার ইউনিট 23 টাকা বাজেট করছিলাম, এখন হয়ে গেছে 22 টাকা অ্যাকচুয়াল। তাহলে কি ফেভারেবল? হ্যাঁ, যেহেতু কস্ট। তারপর ভ্যারিয়েবল কস্ট। স্যার এই ফেভারেবল আর অ্যাডভার্স যদি আবার ক্লিয়ার করে দিতেন, মানে হোয়েন ক্যালকুলেট উইল গো ফর ফেভারেবল এন্ড হোয়েন আনফেভারেবল বা অ্যাডভার্স, এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। যখন বাজেট এবং অ্যাকচুয়াল, বাজেটেড অথবা এস্টিমেটেড অথবা স্ট্যান্ডার্ড কস্টিং একই কথা, সব একই মিনিং। যখন যা বাজেট করব বা স্ট্যান্ডার্ড কস্টিং করব বা স্ট্যান্ডার্ড হিসাব করব, সেটার চেয়ে যদি অ্যাকচুয়ালটা কম বেশি হয় তখনই কিন্তু ভ্যারিয়েন্সটা হয়। তো সেলস এর ক্ষেত্রে যদি আমার বাজেট থেকে যদি অ্যাকচুয়াল বেশি হয়, তাহলে আমার অ্যাকচুয়ালটা হচ্ছে যদি বেশি হয়, যেমন এই ক্ষেত্রে দেখেন 320 বাজেট, অ্যাকচুয়াল 380, তাহলে বেশি করেছি, বেশি করলে আমার ফেভারেবল ভ্যারিয়েন্স হচ্ছে এখানে, সেলস ভলিউম ভ্যারিয়েন্সটা এখানে ফেভারেবল হচ্ছে। আবার সেলিং প্রাইসের ক্ষেত্রে দেখেন, আপনার এখানে 45 টাকা বাজেট করেছিলাম, কিন্তু বিক্রি করেছি আমি কম দিয়ে 42 টাকা করেছি, তাহলে আমার সেলস প্রাইসের মধ্যে আমার ক্ষতি, আমি কম দামে বিক্রি, তার মানে আমার অ্যাডভার্স সিচুয়েশন, এখানে অ্যাডভার্স ভ্যারিয়েবল হবে এখানে। হ্যাঁ, আবার টোটাল কস্টের ক্ষেত্রে দেখেন, কস্ট যেহেতু খরচ, আমার খরচ কম হলে আমার লাভ, তাহলে খরচ আমি করেছিলাম, ভাবছিলাম যে 23 টাকা করে করবো, কিন্তু আমি করে ফেলেছি 22 টাকা করে, তাহলে 1 টাকা করে আমার কম খরচ হওয়াটা আমার জন্য এটা কি ফেভারেবল হচ্ছে না অ্যাডভার্স হচ্ছে? আপনি বলেন। অবশ্যই ফেভারেবল হচ্ছে। তারপরে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 17 টাকা ভাবছিলাম, হয়ে গেছে এখন 15 টাকা। ওকে, তাহলে এখন কি বলছে ওরা? ক্যালকুলেট দ্য সেলস ভ্যারিয়েন্সেস, ক্যালকুলেটিং দ্য সেলস ভলিউম ভ্যারিয়েন্স ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এন্ড স্ট্যান্ডার্ড রেভিনিউ পার ইউনিট। আপনারা যে আজকে পরীক্ষা দিয়েছেন স্ট্যান্ডার্ড কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং, এখন দেখেন আপনাদের এটা কাজে আসতেছে কিনা। এটা আপনারা চ্যাপ্টার 2টা যাদের কনফিউশন আছে একদম সুন্দর মতো আজকে রিভিউ করে ফেলবেন, যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে?
সো এখন দেখেন আমরা প্রথমে আমরা সেলস প্রাইস ভ্যারিয়েন্সটাকে তাহলে বের করে ফেলি। কি বলছে? সেলস প্রাইস ভ্যারিয়েন্স বের করে বলতে বলছে অ্যাবজর্পশন কস্টিং কেমনে, মার্জিনাল কস্টিং কেমনে। তাহলে আপনারাই করেন। সেলস প্রাইস ভ্যারি আমার অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে তো $60 আছেই, তাই না? 60টা ইউনিট আমার 60টা ইউনিট আমার, হ্যাঁ আমার ফেভারেবল আছে। তো ইউনিট সোল্ড আমরা আমার প্রাইস কত, প্রাইস দিয়েছে না? প্রাইসটা কিন্তু বাজেটেড প্রাইস, যেহেতু আমরা ইভ্যারিয়েন্সটা সেলস এর ক্ষেত্রে আমার বের করবো আমরা বাজেটেড সেলস এর উপরে নির্ভর করে, এবং ওটার সঙ্গে অ্যাকচুয়ালের সঙ্গে আমরা গুণ করে দেখাবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইউনিট সেল করছি কত? 380। 380তে আমরা বাজেটের সেলস ছিল 45 টাকা করে। তাহলে 45 টাকা করে আমরা 380টা কত টাকা? স্যার 17,100। 17,100 টাকা। এরপরে এখন আমরা অ্যাকচুয়াল সেলস রেভিনিউ কত হয়েছে আমাদের, এটা বলেন দেখি কত হয়েছে? অ্যাকচুয়ালি আমরা কত টাকা পাইছি? 15,960। ভেরি গুড। কিভাবে করলাম বলেন তো একটু? 380 into 42। 380 into 42। 380 আমি ভলিউম সেল করেছি এবং 42 টাকা সেল করেছি। তাহলে এবার আপনারাই বলেন আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স কত টাকা হলো? আমি অ্যাকচুয়াল সেলস বাজেটেড প্রাইসে যা বিক্রি করেছি, অ্যাকচুয়াল সেলস অ্যাকচুয়াল প্রাইসে যা বিক্রি করেছি, এই দুটা ডিফারেন্সটাই হচ্ছে আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে আমরা প্রথমে করেছিলাম 380 ইউনিট গুণ 45 টাকা বিয়োগ করে দিব, ওটা হচ্ছে আমার শুড হ্যাভ সোল্ড ফর, হ্যাঁ 17,100 টাকা। আর আমি উই ডিড সেল সোল্ড ফর 42 ইন্টু 320 টাকা, 380 টাকা, 380 ইন্টু 42 টাকা মানে 15,960 টাকা। তাহলে আমার 17,100 থেকে 15,960 টাকা বাদ দিলে তো এসে যাচ্ছে, তাই না? 1,140। 1,140 এটা হচ্ছে আমার অ্যাডভার্স সেলিং প্রাইস। অ্যাডভার্স না? জি স্যার। অ্যাডভার্স। জি স্যার। তাহলে আমি বিক্রি করতে চাচ্ছিলাম, কেন অ্যাডভার্স? কারণ 17,100 টাকা বিক্রি করা উচিত ছিল, কিন্তু বিক্রি করেছি 15,960 টাকায়। এখন হ্যাঁ অ্যাকচুয়ালটা কম সেটা। অ্যাকচুয়ালটা কম। এবার আসেন আমার কি বলতে স্যার প্রশ্নে আর কি আছে? স্যার 23 টাকা। 23 টাকা। গুড। হু ইজ দিস? আপনার নাম বলেন। স্যার রাউফুল আক্তার সুমি। সুমি, হ্যাঁ দেখেন ফ্যান্টাস্টিক। আপনি বলেছেন যে টোটাল কস্ট পার ইউনিট 23 টাকা, যেহেতু অ্যাবজর্পশন কস্টিং এর কথা বলছি, হ্যাঁ আপনি এই জন্যই টোটাল কস্ট ধরছেন, তাই না? জি স্যার। যদি মার্জিনাল কস্টিং হতো তাহলে কি ধরতেন আপনি? ভেরিয়েবল কস্ট। শুধু ভেরিয়েবল কস্ট। স্যার ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা সেটা ধরতেন। দিস আর দ্য ডিফারেন্স। সো আমরা অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী বলতেছি, আমাকে এখন তো আমার এখানে বলে দিয়েছে যে ক্যালকুলেটিং দ্য সেলস ভ্যারিয়েন্স ইউজিং অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং এন্ড স্ট্যান্ডার্ড রেভিনিউ পার ইউনিট। তাহলে অ্যাবজর্পশন কস্টিং হিসেবে করতেছি আমরা 45 টাকা বিয়োগ কত টাকা? 23 টাকা। তাহলে প্রফিট কত টাকা? 22 টাকা। 22 টাকা। তাহলে আমার যে 22 টাকা আমার ওই যে ভলিউমে যে 60টা ভলিউম বেশি বিক্রি করছি ফেভারেবল, ওটাকে 22 টাকা দিয়ে গুণ করেন, তাহলে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্সটা বের হয়ে যাবে। সেলিং প্রাইস এবং টোটাল কস্ট পার ইউনিট দুটাই স্যার আমরা বাজেটেরটাকে কনসিডার করব। হ্যাঁ অ্যাকচুয়ালটাকে আপনি বলা স্যার? না অ্যাকচুয়ালটা দিচ্ছি, অ্যাকচুয়ালটা ভলিউমটা অ্যাকচুয়াল দিচ্ছি, কিন্তু
ভলিউমটা অ্যাকচুয়াল নিচ্ছি, আমার প্রাইস যেহেতু প্রাইস ডিফারেন্সের মধ্যে কিন্তু শুধু প্রাইসটাকে আমরা বাজারের প্রাইস থেকে আমরা বাদ দিচ্ছি কি অ্যাকচুয়াল বাজেট এবং অ্যাকচুয়ালের মধ্যে ডিফারেন্স প্রাইসে যা আছে সেটাকে আমরা অ্যাকচুয়াল ভলিউম দিয়ে গুণ করলে আমরা প্রাইস ব্যালেন্সটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার ভলিউম ব্যালেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম ব্যালেন্সের ক্ষেত্রে আমরা ভলিউমটা যেটা ফেভারেবল আছে বের করছি সেটা 60 এবং ওটাকে দিয়ে আমরা স্ট্যান্ডার্ড কস্ট বাজারের কস্ট যেটা আছে অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী যেটা বাজার কস্ট হওয়ার দরকার ছিল সেইটা কস্টিংটা আমরা সেটার প্রফিট যখন বের করলাম, মানে 45 টাকা বাজারের এবং 23 টাকা হচ্ছে কস্টিং ছিল, এটা হচ্ছে বাজেটেড বা এস্টিমেটেড। সেখানে আমার যে এস্টিমেটেড প্রফিট ছিল সেই এস্টিমেটেড প্রফিটটা আমার কত ফেভারেবল হলো, এই 60টা যে এখানে আমরা ভলিউম বেশি করলাম এটার জন্য আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী কতগুলো বেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ফেভারেবল হলো না আনফেভারেবল সেটা বের করলাম। তাহলে 60 গুণ এই 45 বিয়োগ 23 মানে 22 টাকা গুণ 60, তাহলে আমার কত হলো জানি 1320 টাকা নাকি? 1320 টাকা হচ্ছে আমি অ্যামাউন্টে দেখাই দিলাম ফেভারেবল। এটাকে বলা হবে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স। সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স, প্রফিটটা বের করলাম না আমরা বাজেট অনুযায়ী, প্রফিটটা বের করলাম 22 টাকা। 22 টাকা সেলস ভলিউমের কারণে আমার প্রফিটটা এত ভ্যারিয়েন্স হয়েছে, এটা ভ্যারিয়ামের বেশ কমের কারণে প্রফিটটা এত বেশ কম হচ্ছে। কথাটা হচ্ছে সেভাবে আমার যেহেতু ভলিউম বেশি বিক্রি করেছি ওই জন্য প্রফিটটা এত টাকা প্রফিট আমার ভলিউম বেশি বিক্রি করার কারণে এত টাকা প্রফিট আমার বেশি হয়েছে। এটাই হচ্ছে মিনিং, এটাই হচ্ছে ক্যালকুলেশন করে বের করলাম। সো লেটস কাম ব্যাক, আমরা মার্জিনাল কস্টিং অনুযায়ী করি। মার্জিনাল কস্টিং অনুযায়ী আমার সেলিং প্রাইস 45 টা আছেই, এবার ওটার থেকে মাইনাস করেন কত টাকা, আমার প্রফিট মার্জিন কন্ট্রিবিউশন কত? 28 45 মাইনাস 17 কত হয়? 28 এ কি প্রফিট না কন্ট্রিবিউশন না কি? কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন। যেহেতু মার্জিনাল কস্টিং প্রফিট বললে কিন্তু গ্যাস বুঝছেন তো, মানে কি কেটে দিবে আর কি, থাকবে না ওটা। সো মার্জিনাল কস্টিং যেহেতু আপনি কন্ট্রিবিউশন শব্দটা অবশ্যই বলতে হবে, প্রফিট বললে কিন্তু চলবে না। সো আসেন তাহলে আমার কন্ট্রিবিউশন আমি পাচ্ছি $28 বাজেটেড ছিল আমার, আর আমার ভলিউমের ভ্যারিয়েন্স হয়েছিল 60টা ভলিউম আমি বেশি বিক্রি করেছি। তাহলে আমার বাজেট অনুযায়ী আমি যে কন্ট্রিবিউশনটা বেশি করলাম $28 ইন্টু 60 ভলিউম কত হয়? 1680। এটা কি ফেভারেবল না আনফেভারেবল বলেন তো? ফেভারেবল। কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স, সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স, কি বলবো এটাকে? সেলস ভলিউম কন্ট্রিবিউশন ভ্যারিয়েন্স। মানে কন্ট্রিবিউশনের মধ্যে যে ভ্যারিয়েন্সটা হয়েছে সেটার মধ্যে ভলিউমের বেশ কমের কারণে, ভলিউম বেশি বিক্রি করেছি বলে আমার এই এত অ্যামাউন্ট মানে $1680 অ্যামাউন্ট আমার বেশি আমি ফেভারেবল পেয়েছি, বিকজ অফ এডিশনাল ভলিউম সোল্ড। ইন্টারেস্টিং না? দেখেন তাহলে আমার সেলস কিন্তু অ্যাকচুয়াল আমার বাজারের সেলিং প্রাইস থেকে অ্যাকচুয়াল সেলিং প্রাইস কম হওয়া সত্ত্বেও ভলিউমটা আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 1 মিনিট শেষ করেছি। তাহলে আবার দেখেন এরপরে আপনার আমাদের মোটামুটি শেষ। স্ট্যান্ডার্ড রেভিনিউ পার ইউনিট সময় শেষ, যে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। কে বলছেন আপনি? আমি ইমরান বলছি স্যার, স্টুডেন্ট। ইমরান, একটু পরে আমি এটা শেষ করি, লাস্ট একটা কথা আছে এখানে। জি স্যার। আমার রেভিনিউ এখানে কত? সেলস ভলিউম রেভিনিউ দেখেন 300, সেলস ভলিউম রেভিনিউ হবে কত আমার? $45 ইন্টু 60 অ্যাডভান্স। হ্যাঁ, তারপর 60 যে আমি বেশি বিক্রি করছি 60 কে আমি 45 দিয়ে গুণ করব, তাহলে আমার কত আসবে? $2700 হচ্ছে কি আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স। আমার এই বাজেটের সেলসটা ওই